শপথ নিলেন সিইসি ও 4 নির্বাচন কমিশনার। প্রভাবিত না হয়ে সংবিধান এবং আইন মেনে কাজ করার অঙ্গীকার। পদ্মা সেতুতে দুর্নীতির মিথ্যা অভিযোগের মূল ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কেন কমিশন গঠন নয়, হাইকোর্টের রুল। বেগম জিয়ার মদদে পাকিস্তানিরা মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রশ্ন তুলছে, সংসদে প্রধানমন্ত্রী দেশবাসীকে সোচ্চার থাকার আহ্বান। চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের পর 2 শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় আটক 4, অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ এলাকাবাসীর আগুন। এবং সরাসরি ধান কেনায় ভালো দাম পাচ্ছেন কৃষক, মূল্য আগাম বেঁধে দেওয়ায় দাম বেড়েছে বলছেন কৃষিবিদরা। বহাল থাকবে আমদানি শুল্ক, জানালেন খাদ্যমন্ত্রী। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি শিরিন আক্তার। প্রভাবিত না হয়ে সংবিধান ও আইন মেনে কাজ করার অঙ্গীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এর আগে নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি SK সিনহা। শপথ গ্রহণ শেষে প্রথমবারের মতো নির্বাচন ভবনে আসেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনাররা। বেলা 5টার কিছু পরে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। সংবাদ সম্মেলনে বক্তব্যের শুরুতেই নির্বাচন কমিশনের দায়িত্ব দেয়ায় রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞ। শুধু ভোট গ্রহণই নয়, সাংবিধানিকভাবে অর্পিত সকল দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করার অঙ্গীকার করেন সিইসি। ভোটার তালিকা প্রস্তুতকরণ, অনুরূপ নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করুন এবং সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ করুন। দেশের সকল ভোটারকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের দায়িত্ব নির্বাচন কমিশন অর্পিত হয়েছে। আমরা সংবিধান এবং সংবিধানের অধীনে প্রণীত আইন কানুন বিধি বিধানের ভিত্তিতে দায়িত্ব পালনে অটল এবং আপোষহীন থাকব। তিনি বলেন, সরকার কিংবা কোনো মহল দ্বারা প্রভাবিত হয়ে কাজ করবে না এই কমিশন। আর সকল রাজনৈতিক দলের আস্থা অর্জন করাই প্রধান চ্যালেঞ্জ হিসাবে দেখছেন তিনি। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব এবং কারো কাছে কখনো কোনো প্রভাব বিস্তারে আমরা প্রভাবিত হব না। আর রাজনৈতিক দল বিএনপি হিসেবে কথা নয়, কথা হলে সকল রাজনৈতিক দলকে আস্থায় আনা, বিএনপি সহ আওয়ামী লীগ, অন্যান্য বড় বড় রাজনৈতিক ছোট বড় সব রাজনৈতিক দলকে আস্থানের জন্য আমরা কাজ করে যাব। আস্থার অবস্থান অবশ্যই আমরা সৃষ্টি করতে পারবো, এই আত্মবিশ্বাস আমাদের আছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনতার মঞ্চের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা নাকচ করে দেন সিইসি। এটা ঠিক না, সঠিক না, মিথ্যা কথা। এর আগে বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা। প্রধান বিচারপতি SK সিনহা তাদের শপথ বাক্য পাঠ করান। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা সিটি কর্পোরেশন সহ আসন্ন কয়েকটি উপজেলা ও সংসদীয় আসনের উপনির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করাই নতুন নির্বাচন কমিশনের জন্য প্রধান চ্যালেঞ্জ। এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, এতে সফল না হলে সৃষ্টি হতে পারে জাতীয় সংকট। তবে সবকিছুর ঊর্ধ্বে উঠে নতুন কমিশনাররা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবেন, এমন প্রত্যাশার কথাও জানান তারা। বেলায়েত হোসাইনের রিপোর্ট। আচরণবিধি ভঙ্গের হিড়িক, প্রতিপক্ষের উপর হামলা, ব্যালট পেপার ছিনতাই সহ নানা অনিয়ম যেন রীতি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায়। এক্ষেত্রে বরাবরই কমিশনের নির্বিকার ভূমিকা নিয়ে সমালোচনা হয়েছে সব মহলে। এমন বাস্তবতায় আগামী 5 বছরের জন্য যাত্রা শুরু হচ্ছে KM নুরুল হুদার নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের। বিশ্লেষকরা বলছেন, নতুন ইসিকে প্রথমেই দিতে হবে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যতার প্রমাণ, পাশাপাশি টপকাতে হবে নানা বাধা। কথায় বলেন না যে প্রথম রাতে বিড়াল মারতে হয়। এই আগামী মার্চ মাসে তো বেশ কয়েকটা উপজেলা নির্বাচন আছে, কুমিল্লা সিটি নির্বাচন আছে। এই নির্বাচনগুলি যদি তারা সুচারুরূপে সম্পন্ন করতে পারে তাহলেই তাদের কিন্তু আস্থাটা বেড়ে যাবে। নির্বাচনের প্রতিটা পদক্ষেপ কিন্তু চ্যালেঞ্জপূর্ণ। কোথায় কি সমস্যা, কিভাবে সমাধান করা যায়, এগুলি নোট করে তারপরে সিদ্ধান্ত নেয়। ইতিপূর্বের কয়েকটি নির্বাচনের মতো প্রাণহানি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের রেকর্ড অব্যাহত থাকলে জনগণের আস্থা হারাবে নতুন কমিশন। ভেস্তে যাবে নির্বাচন কমিশনের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা। সুচারুরূপে করতে না পারলে কিন্তু এই চ্যালেঞ্জ তাদের কাবু করে ফেলতে পারে। ওই প্রথম থেকে যে আমরা নেতিবাচক অর্থে যে নির্বাচন কমিশনকে যে আমরা
যেভাবে আইডেন্টিফাই করেছি, মানে রকিব কমিশন, আজিজ কমিশন, আমার মনে হয় তখন ওই লেভেলটা যদি লেগে যায় এটা খুবই দুর্ভাগ্যজনক হবে। বাধা কিন্তু পদে পদে আসে, তো সেই বাধাকে প্রশ্রয় দিতে গেলে বাধা বাড়বেই, বাধা কমবে না। আপনি যতই আসুক সবকিছু উপেক্ষা করে আপনার দায়িত্ব, আপনার কর্তব্য এটা নিজে ঠিক করে ঠিক মতো যদি কাজে এগিয়ে যান তাহলে বাধা অতিক্রম করা সম্ভব। তবে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের সহযোগিতা ছাড়া কমিশনের একার পক্ষে কোনো কিছুই সম্ভব নয় বলে মত সাবেক এই নির্বাচন কমিশনারের। পাশাপাশি দায়িত্বশীল আচরণ দেখাতে হবে অন্য রাজনৈতিক দলগুলোকেও। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কথিত অভিযোগ তোলার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কেন কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। আগামী 1 মাসের মধ্যে এ আদেশের অগ্রগতি জানাতে হবে মন্ত্রিপরিষদ সচিবকে। দেশের ভাবমূর্তি রক্ষায় উচ্চ আদালতের এ আদেশকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনজীবীরা। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কথিত ভিত্তিহীন অভিযোগ কানাডার আদালতে খারিজ হওয়ার পর এর নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এমনকি পদ্মা প্রকল্পে ঋণ বাতিলের নেপথ্যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও উঠে এসেছে বারবার। এমন প্রেক্ষাপটে দেশের ক্ষুণ্ণ হওয়া সম্মান রক্ষায় প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে হস্তক্ষেপ করল উচ্চ আদালত। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ কমিশন গঠন করে পদ্মা প্রকল্পে দুর্নীতির মিথ্যা গল্প বানানোর নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার রুল জারি করলেন। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। পদ্মা সেতু নির্মাণ কাজে দুর্নীতির বিষয়ের ব্যাপারে যারা মিথ্যা বানোয়াট গল্প এই আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে আমাদের দেশকে হেয় প্রতিপন্ন করেছে, সেই ব্যাপারে আদালত একটি কমিশন গঠনপূর্বক তদন্ত করে তাদের ব্যাপারে যদি আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো বিষয় থাকে কেন নেওয়া হবে না সেই মর্মে একটা রুল ইস্যু করা হয়েছে। উচ্চ আদালতের দুদকের আইনজীবী এই আদেশকে স্বাগত জানিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের পক্ষে মত দিয়েছেন। দেশকে যে ডিফেম করার একটা চেষ্টা করা হয়েছিল এই ব্যাপারে আদালত একটা সুমোটো রুল ইস্যু করেছেন এবং এটা একটা পজিটিভ অ্যাপ্রোচ। আমি এটা ভালো একটা যদি কমিশন গঠন করা হয় এবং প্রপারলি যদি একজন হাই পাওয়ার জুডিশিয়াল অফিসারকে দিয়ে ইনভেস্টিগেশন করানো হয় তাহলে হয়তো অনেক কিছু বেরিয়ে আসবে। আগামী 1 মাসের মধ্যে আদালতের এই আদেশ বাস্তবায়নের অগ্রগতি মন্ত্রিপরিষদ সচিবকে জানাতে বলেছেন আদালত। একই সঙ্গে 20 মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 14 দলের প্রধান সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পদ্মা সেতুতে দুর্নীতির মিথ্যা অভিযোগ তোলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ জড়িত সবাইকে সংসদীয় কমিটির কাছে জবাবদিহি করতে হবে। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে তিনি কথা বলেন। এ ব্যাপারে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এছাড়া সেতু তৈরিতে দেরি হওয়ার তিনি বিশ্ব ব্যাংকের কাছে ক্ষতিপূরণও দাবি করেন। যারা নাটের গুরু তার অন্যতম হলো ডক্টর ইউনূস। নোবেল জয়ী হিসাবে তিনি তার প্রভাব খাটিয়ে আজকে মিথ্যা প্ররোচনা দিয়ে এবং চক্রান্ত করে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করেছিলেন। আমাদের পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে এই সমস্ত লোক ব্যক্তিদেরকে ডাকতে হবে পার্লামেন্টে, বিশেষ ডক্টর ইউনূসকে ডাকতে হবে। আমাদের যারা বক্তব্য দিয়েছে খালেদা জিয়া সহ যারা এই ধরনের উক্তি করেছেন, মিথ্যাচার করেছেন, তাদেরকে পার্লামেন্ট হাজির করতে হবে, জবাবদিহি করতে হবে কেন তারা এই কাজগুলো করেছেন, কি কারণে এই চক্রান্ত তারা করেছিল, কি স্বার্থ উদ্ধার করেছে তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পদ্মা সেতুতে দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংক তাদের অভিযোগ থেকে এখনো সরে আসেনি, তাই সরকার দায় এড়াতে পারে না। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বিশ্বব্যাংক তারা তাদের যে অবস্থান সেই অবস্থানেই আছে। হয়তো রাষ্ট্র সরকার সব মিলিয়ে তারা তো কথা বলছেন না, কিন্তু প্রকাশ্যে মন্ত্রীর নিজস্ব কন্ট্রাক্টরি ফার্মের প্যাডে চিঠি পাঠানো হয়েছে, সেটা তো আর মিথ্যা নয়। কিন্তু আজকে টকশো বলেন, আওয়ামী বুদ্ধিজীবীরা বলেন, আওয়ামী নেতারা বলেন, একেবারে তারা ধোয়া তুলসী পাতা। প্রবাসের সময় আরো থাকছে।
নদী দূষণ করায় ঢাকার শ্যামপুরে 8টি কারখানা বন্ধ করে দিল পরিবেশ মন্ত্রণালয়। প্রতিবাদে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ। ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধে নিজেদের অপকর্ম মুক্তিবাহিনীর ওপর চাপিয়ে দিয়ে বই লিখছে পাকিস্তানি লেখকরা, আর তাদের মদদ দিচ্ছে এদেশীয় দোসররা। বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বেগম জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় তাদের দোসর পাকিস্তানিরা এই বিষয়ে কথা বলার সাহস পেয়েছে। দেশবাসীকে এদের বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। লাখো শহীদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন করেছি। পাকিস্তান সেই সময় যে মিলিটারি ডিক্টেটর ইয়াহিয়া খান, সে যেভাবে এই বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল, যেভাবে মানুষ হত্যা করেছে, সে তো আমাদের চোখের সামনে। আর এখন পাকিস্তান এই যে বই লিখে তারা তাদের যে কৃতকর্ম, তারা যে গণহত্যা চালিয়েছে, মানুষকে গুলি করে করে মেরেছে, সেইগুলিকে এখন উল্টো মুক্তি বাহিনীর উপর দোষ দিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে। এটা তাদের জন্য, আমি বলি পাকিস্তানের জন্য এটা লজ্জার বিষয়। কারণ তারা যে এইভাবে করেছে, এই লেখার সাহস তারা কোথা থেকে পেল? যারা এই বই তৈরি করেছে তাদের ধিক্কার জানাই, আর আমাদের এখান থেকে কারা তাদের মদত দেয় সেটাও আমার মনে হয় দেশবাসীর জানা উচিত। চলতি সপ্তাহে জার্মানির মিউনিখে অনুষ্ঠেয় 53তম নিরাপত্তা সম্মেলনে খাদ্য, পানি, অভিবাসন ও শরণার্থী সহ বিভিন্ন ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের বাইরে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে একটি যৌথ ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বুধবার সকালে প্রধানমন্ত্রীর জার্মানি সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী। জার্মানির চ্যান্সেলর ডক্টর আঙ্গেলা মার্কেলের সাথে 18 ফেব্রুয়ারি 2017 তারিখে মিউনিকে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা সহ জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি প্রশমন, ইউরোপে চলমান শরণার্থী ও অভিবাসন সংকট এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ সহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ নিরোধে নিয়মিত কূটনৈতিক আলোচনার লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হতে পারে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এক শুনানিতে বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষ থেকে একথা তুলে ধরা হয়। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুদিনব্যাপী এ বৈঠকে অংশ নেন অর্থ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ডক্টর আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য সাইমুম সারওয়ার কামাল ও আশিকুল্লাহ রফিক। 2030 সালের আগেই বাংলাদেশ জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন প্রতিনিধি দলের প্রধান আব্দুর রাজ্জাক। তবে দ্রুত আবহাওয়া পরিবর্তনের কারণে বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেন সাইমুম সারওয়ার কামাল। আগামী এপ্রিলে ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলন হবে বলেও বৈঠক শেষে জানানো হয়। জলবায়ু পরিবর্তন ও শরণার্থী সংকটের মোকাবিলা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। আবহাওয়া দ্রুত পরিবর্তনের কারণে বিভিন্ন সময় বন্যা ও খরার মতো দুর্যোগ দেখা দিচ্ছে। বাংলাদেশের প্রায় 3 কোটি উপকূলীয় বাসিন্দা মানবেতর জীবন যাপন করছে। এসব সমস্যা সমাধানে কি উদ্যোগ নেওয়া হয়েছে আমরা জানতে চাই। প্রবৃদ্ধির যে ধারা, এটা 7.1 হয়েছে, এটাকে আরো বাড়াতে হবে, 8-এর কাছাকাছি নিয়ে 8 করতে হবে। এটি করতে হলে আমাদের যে সম্পদ আছে এই সম্পদের ব্যবহার আরো বাড়াতে হবে এবং প্রবৃদ্ধি এটা অব্যাহত রেখে দেশকে আমাদের সমৃদ্ধ করতে হবে। কাজে এই বিবেচনায় ব্লু ইকোনমি অর্থাৎ এই সমুদ্রের যে সম্পদ, এটা সম্ভাবনাও অপার এবং এটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এবার ধানের দাম ভালো পাওয়ায় দারুণ খুশি কৃষক, অথচ গত 3 বছর ধানের দাম নেই, লোকসান হচ্ছে এমন অভিযোগ করে আসছিলেন তারা। ধান চালের মূল্য আগাম বেঁধে দেওয়াকেই দাম ভালো পাওয়ার কারণ হিসেবে দেখছেন কৃষিবিদরা। আর চালকল মালিকদের মতে আমদানি চালের ওপর 20% শুল্ক আরোপ এবং সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের প্রভাব পড়েছে বাজারে।
গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। শুরুতে দিনাজপুরের হাট বাজারে ধানের দাম তেমন ছিল না, কিন্তু সরকারের সংগ্রহ অভিযান এবং চাল আমদানির ওপর শুল্ক আরোপের পর ধানের দাম বাড়তে থাকে। এখন 75 কেজি প্রতি বস্তা ধানের দাম 1200 থেকে বেড়ে 1700 টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে মোটা ধানের দাম। অন্য বছর ধানের দাম পাই না, এবার ধানের দাম পাইছি 1700-1800 টাকা বস্তা মোটা ধান, চিকন ধান। এরকম করে যদি ধানের বাজার পাই বরাবর, তাহলে আমরা ধান লাগাইতে উৎসাহী হব এবং কৃষিতে লাভবান হব। সরকারের কাছে আমাদের এটা আবেদন থাকলো যে এই বাজার এরকম যদি পাওয়া যায় তাহলে আমাদের কৃষকদের লাভজনক হয় আর কি। কৃষিবিদ ও কৃষক নেতারা মনে করছেন, আমন মৌসুমে সরকারের ক্রয় নীতি সঠিক হওয়ায় কৃষক ন্যায্য মূল্য পেয়েছে। ধানের বেশ ভালো দাম এখন চলছে বাজারে, চাষিরা খুব খুশি আমরা মনে করি এবং তারা আরো বেশি আগ্রহ হচ্ছেন চাষাবাদের প্রতি। তবে এই দাম বড় কৃষকরাই পাচ্ছে, ক্ষুদে কৃষক, ছোট কৃষকরা তাদের ফসল ইতিমধ্যেই বিক্রি করে ফেলেছে, তারা আজ লাভজনক দাম থেকে বঞ্চিত হয়েছে। তবে চালকল মালিক গ্রুপের দাবি, আমদানি চালের ওপর 20% শুল্ক আরোপের পাশাপাশি মিলার সরকারের ক্রয় অভিযানের কারণে ধানের দাম বেড়েছে। বড় সিজনে যদি আবার ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ চাল ঢুকে তাহলে আবার কৃষক মার খাবে। বিগত 2 বছরে কিন্তু কৃষক মোটা ধানের দাম খুব একটা পায়নি, এবছরে খুব ভালো দাম পেয়েছে। আমাদের কৃষক লাভবান হলে তথা দেশের সরকার তথা দেশ লাভবান হবে। দিনাজপুরের 13টি উপজেলায় এবার আমন আবাদ হয়েছে 2,56,750 হেক্টর জমিতে। ধান উৎপাদন হয়েছে 9,61,500 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। কৃষকের লাভের কথা বিবেচনা করে ভারত থেকে চাল আমদানির ক্ষেত্রে আরোপ করা শুল্ক প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বুধবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ চালকল মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কারসাজির কারণে চালের দাম কিছু বাড়লেও বর্তমানে বাজার স্থিতিশীল রয়েছে। গত বছর বাজারে এই সময় মোটা চালের দাম বাজারে যে রকম দাম ছিল, এইবার সেই তুলনায় 2 টাকা 2.5 টাকা দাম বেশি। বাজারে চিকন চালের দাম কোন রকম বাড়ে নাই। সিদ্ধান্ত নিয়েছিলাম 3 লক্ষ মেট্রিক টন আমন কিনবো। 3,26,000 মেট্রিক টন আমন আমাদের ঘরে চলে এসছে। এখনো মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত আমাদের আমন সংগ্রহ অভিযান চলবে। গত বছর যেখানে এই সময় 2.5 লক্ষ 3 লক্ষ টন চাল এসছে ভারত থেকে, এখন শুল্ক আরোপ করার ফলে এই বছর এই সময় মাত্র এসছে 37,000 মেট্রিক টন। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা ভারত থেকে ফ্রি স্টাইল চাল আমদানি করত, যার ফলশ্রুতিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এইবার এই ট্যাক্স আমদানি করার ফলে কৃষকরা কিন্তু লাভবান হচ্ছে। কোনো অবস্থাতেই শুল্ক প্রত্যাহার করার প্রশ্নই ওঠে না এবং কৃষকরা এখন লাভবান হচ্ছে। আমরা কৃষকদের লাভবান করতে চাই। এই মুহূর্তে বাজার অত্যন্ত স্থিতিশীল আছে। প্রবাসের সময় আরো থাকছে। মার্চ থেকে রাজধানীতে চলবে না 20 বছরের বেশি পুরনো গাড়ি। মতিঝিল ও গুলিস্তানের মতো ব্যস্ত এলাকায় রাস্তায় পার্কিং নিষিদ্ধ, সমন্বয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগের ব্যাখ্যা না দিলে আগামীতে বিশ্ব ব্যাংকের কোনো ফান্ড নেয়ার ক্ষেত্রে ভেবে দেখা হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সন্দেহের বশবর্তী হয়ে বিশ্ব ব্যাংক কেন আমাদের অপমান করলো, জাতি হিসেবে তার জবাব চাই। সদুত্তর যদি না পাই তাহলে আমাদের কোনো প্রকল্পে ভবিষ্যতে বিশ্ব ব্যাংকের ফান্ড আসবে কি আসবে না সেটা আমাদেরকে গভীরভাবে ভেবে দেখতে হবে। বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীতে ন্যাশনাল পিপলস পার্টির এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন, নির্বাচনে যাওয়া না যাওয়া সরকার কাঠামো ও নির্বাচন কমিশনের আচরণের উপর নির্ভর করছে। যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে যদি জেলে পাঠানো হয় তাহলে এই দেশে নির্বাচন হবে না। যে সব কিছুই হচ্ছে সেই শুভঙ্করের ফাঁকি। যে পদ্মা সেতু 8,000 কোটি টাকার কথা বলা ছিল তা এখন ছাড়িয়ে গেছে, কি 30, 40, 50 ছাড়িয়ে গেছে। ডক্টর ইউনূস তো আমাদের গর্ব। সারা পৃথিবী জুড়ে তার সম্মানে তাকে সম্মান দেখানো হচ্ছে।
আর আপনি ব্যক্তিগতভাবে তাকে শত্রু চিহ্নিত করেছেন। এবার প্রবাসীর কিছু খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ভূমিকার জন্যই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার ইতালির রোমে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ঊর্ধ্বমুখী উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে। আগামী 10 বছর পর বাংলাদেশে কোনো দারিদ্র্য থাকবে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, 4-5 বছরের মধ্যেই মাধ্যমিক পর্যায়ে পূর্ণাঙ্গ অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসী বাংলাদেশিদের লাশ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। প্রধানমন্ত্রী তখনই বলে দিলেন যে আমি পদ্মা সেতু নিজে বানাবো। তখন আমাদের অবস্থা তো ভালো না। তো আমি বললাম, হ্যাঁ, এটা করে দিতে পারে, কিন্তু এই পদ্মা সেতুর ব্যাপারে আমাদের বদনাম দিয়েছে। এই বদনাম পরিষ্কার না হওয়া পর্যন্ত আপনি তো বলতে পারবেন না। তো উনি খুব অসন্তুষ্ট হবেন। আচ্ছা ঠিক আছে, আপনি চেষ্টা করেন, পারবেন না। তো চেষ্টা আমরা করলাম, তারপর ঠিকই হয়ে গেল। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 40 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। বুধবার মালয়েশিয়ার পেনাং রাজ্যের 3টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পেনাং ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের এক কর্মকর্তা জানান, অভিযান চলাকালে বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশ, চীন, মিয়ানমার এবং ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশের 40 জনকে আটক করা হয়। আটককৃতরা সবাই নির্ধারিত সময়ের পরও মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তাদের সবার বয়স 30 থেকে 45 বছরের মধ্যে বলেও জানান তিনি। উপসাগরীয় দেশ কুয়েতে প্রায় 2.5 লাখ বাংলাদেশির বসবাস। তাদের অনেকেই সপরিবারে থাকেন। নিয়মিত দেশে আসতে না পারলেও বাঙালি কমিউনিটির অনেকেই শীতের সময়টাতে সপ্তাহের শেষে মরুভূমিতে ভ্রমণ কিংবা পিকনিকে যান। গত বৃহস্পতি ও শুক্রবার কুয়েত সিটি থেকে 100 মাইল দূরে মরুভূমিতে এমনই কয়েকটি বাংলাদেশি পরিবারকে পিকনিক ও আনন্দ ভ্রমণে যেতে দেখা যায়। পরিবারের নানা বয়সী সদস্যদের নিয়ে সারাদিন হই হুল্লোড়ে কাটিয়েছেন তারা। পিকনিকের জন্য বাসা থেকে পিঠা, পুলি, হরেক রকম ভর্তা সহ নানা বাঙালি খাবার নিয়ে আসেন প্রবাসীরা। কুয়েত প্রবাসীদের এমন আয়োজনে কয়েক হাজার মাইল দূরের মরুভূমি যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। যানজট নিরসনে রাস্তার উপর সরকারি বেসরকারি গাড়ি পার্কিং বন্ধ সহ যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে প্রশাসন। মতিঝিল ও গুলিস্তানে কোনো ধরনের গাড়ি পার্কিং করতে দেওয়া হবে না। আগামী মার্চ থেকে রাস্তায় নামতে দেওয়া হবে না 20 বছরের বেশি পুরনো গাড়ি। বুধবার দুপুরে নগর ভবনে ডিএমপি, রাজুক ও বিআরটি এর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জনবহুল রাজধানী ঢাকার বাণিজ্যিক এলাকা মতিঝিলে এভাবেই রাস্তা দখল করে পার্কিং করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সেবা গ্রহণকারীদের গাড়ি। এতে রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজটের। দিনের পর দিন এই দুর্ভোগের শিকার হচ্ছেন রাজধানীবাসী। গুলিস্তানেও দেখা যায় একই চিত্র। রাস্তার উপর বাস থামিয়ে যাত্রী ওঠানোর পাশাপাশি রাস্তা দখল করে টেম্পো স্ট্যান্ড করে ওঠায় বাধা সৃষ্টি হচ্ছে যান চলাচলে। দাঁড়ায় থাকলে ঠিক না, তারপরে অবশ্য যাত্রীর তো দরকার আছে। অফিস টাইমে অফিস ঠিক মতো করতে পারে। বাসা থেকে দেখা যায় যে নামেই 2 ঘন্টা আগে, তাও 3 ঘন্টা লেগে যায়। যে কোনো জায়গায় আপনার পার্কিং শুরু করে দেয়। আপনাদের বিভিন্ন নির্দিষ্ট এলাকা করে দিতে হবে। জরিমানা করতে পারে, সারাদিন ধরে না, সারাদিন ধরে মামলা করে দেয়। যানজট নিরসনে দুপুরে নগর ভবনের ডিএমপি, রাজুক ও বিআরটি এর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাইদ খোকন। আগামী মার্চ মাস থেকে 20 বছরের অধিক কোন বাস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় চলতে দেয়া হবে না। ন্যূনতম শিক্ষা যদি কোনো ড্রাইভারের না থাকে তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়া অবৈধ পার্কিং বন্ধে নির্ধারিত স্থানে বিকল্প পার্কিং জোন গড়ে তোলার পদক্ষেপ নেয় প্রশাসন। আজকে আমরা কয়েকটি জায়গা নির্দিষ্ট করেছি। সেই নির্দিষ্ট জায়গায় বিআরটিসির বাসগুলো পার্কিং করবে রাজপথে, বিশেষ করে মতিঝিল এলাকাতে
বিআরটিসি বাসগুলো থাকবে না। যানজট নিরসনে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে নগরবাসীকে আইন মেনে চলার প্রতি আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি মেয়র আওতায় আনবার জন্য। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুদিন পর 2 শিশুর লাশ উদ্ধারের ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নৃশংসভাবে হত্যার প্রতিবাদে অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনায় আটক 4 জনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। সাইফুর রহমান রকি তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ছোট মালিহা আর স্কুলে যাবে না এমন ভাবনায় বারবারই জ্ঞান হারাচ্ছেন মা। 6 বছরের মালিহার মৃত্যুর খবরে স্তব্ধ গোটা পরিবার, প্রতিবেশী, সহপাঠী সবাই। একই অবস্থা ছোটমণি বিদ্যানিকেতনের 1ম শ্রেণীর ছাত্রী সুমাইয়ার বাড়িতেও। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে চারদিক। দুটো ছেলেকে কত কষ্ট করে মেরেছে, ওরকম করে শাস্তি দিয়ে দিয়ে তারপরে ফাঁসি দিয়ে। যারা খুন করেছে, যাদের বাড়িতে 3 দিন রাখা হয়েছে, তারা আমার সাথেই ছিল। আমরা কি করছি, কিভাবে কি করছি, আমার ওয়াইফকে সান্ত্বনা দিচ্ছে, সবকিছুই মানে করছে। ভাসতে বলতে ওটাই একটু ছিল যা, আর বাকিগুলো এখন ছোটই। তো আবার ভাসতিকে যেভাবে হত্যা করা হলো, এর আমি ফাঁসি চাই। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে অভিযুক্ত ইয়াসিন আলীর বাড়ি ঘেরাও করে এলাকাবাসী। পরে তার বসতঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। গলা গহনা টহনা ছিল ওই লেগে, তাছাড়া তো আমার কোনো দুশ্মন নাই। এর আগে একটা ঘটনা হয়েছিল 3 মাস আগে, এই 11 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে ওই ঢাকা নিয়ে যেতে লেগে ইস্যু দিতে ধরা পড়েছিল। এই ঘটনায় জড়িত সকলে ফাঁসি চাই। এদিকে অভিযুক্ত ইয়াসিন আলী, তার স্ত্রী তানজিলা খাতুন, পুত্রবধূ লাকি আক্তার এবং গীতা রানী নামে অপর একজনকে আটক করেছে পুলিশ। এখানে ব্যক্তিগত শত্রুতার কোনো কিছু নেই, শুধুমাত্র ওই বাচ্চা দুটির গায়ে কিছু স্বর্ণের গহনা ছিল, ওই গহনাগুলোর লোভেই সে এই ঘটনাটা ঘটিয়ে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে মোটামুটি নিশ্চিত হচ্ছি। 12 ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিলন রানার 7 বছরের মেয়ে সুমাইয়া খাতুন মেঘলা এবং আব্দুল মালিকের 6 বছরের মেয়ে মেহজাবিন আক্তার মালিহা নিখোঁজ হয়। মঙ্গলবার রাতে স্থানীয় ইয়াসিন আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ইটিপি বা তরল বর্জ্য শোধনাগার না থাকায় ও পরিবেশ দূষণের দায়ে রাজধানীর শ্যামপুরে 8টি ডাইং ও টেক্সটাইল কারখানা বন্ধ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর। প্রতিবাদে ঢাকার নারায়ণগঞ্জ মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। বুধবার সকালে কদমতলীর শ্যামপুরে তরল বর্জ্য শোধনাগার প্লান্ট না থাকায় কারখানাগুলো বন্ধ ঘোষণা করার পরপর বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। দুপুর 1টা থেকে 1 ঘন্টার বেশি সময় ধরে রাস্তা অবরোধ করায় সৃষ্টি হয় কয়েক কিলোমিটার যানজট। অভিযানে বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। কোনো ধরনের নোটিশ ছাড়াই কারখানা বন্ধের অভিযোগ করেছে কারখানা কর্তৃপক্ষ। কারখানা সচল করার সুযোগ না দিলে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে বিশ্বব্যাংকের 16টি গাড়ি সহ পাসবুক তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বরাবর এক নোটিশের মাধ্যমে গাড়িগুলোর বিস্তারিত তথ্য আগামী 7 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে সংস্থাটির মহাপরিচালক ডক্টর মইনুল খান এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। নোটিশে জানতে চাওয়া হয়েছে গাড়ি ব্যবহারকারীরা কবে দেশে এসেছিলেন এবং কবে দেশ ছেড়েছেন। এছাড়া তৃতীয় কোনো পক্ষের কাছে গাড়ি অবৈধভাবে বিক্রি করে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শুল্ক আইন ও মুদ্রা পাচার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য মতে বিশ্বব্যাংকের 16টি গাড়ি দেশে আনার বিষয়ে তথ্য থাকলেও তা হস্তান্তরের কোনো তথ্য নেই। তাই এটি শুল্ক অপরাধের পর্যায়ে পড়ে। নিয়ম অনুযায়ী যেসব দাতা সংস্থা বা বিদেশি নাগরিক শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবেন, কাজ শেষ হওয়ার আগে তা শুল্ক কর্তৃপক্ষকে বুঝিয়ে দেবেন অথবা একই মর্যাদা সম্পন্ন ব্যক্তির কাছে হস্তান্তর বা কর্তৃপক্ষের উপস্থিতিতে নিলামও করতে পারবেন। এছাড়া বিক্রি করলে শুল্ক ও কর পরিশোধ করতে হবে। এবং 16 জন ব্যক্তি যারা ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন এবং করতেন, তাদের নামেও কিন্তু গাড়ি আনা হয়েছে শুল্কমুক্ত সুবিধায়। পাস বইও তারা নিয়েছেন, কিন্তু এই গাড়িগুলো
কিন্তু ডিসপোজাল হয়নি। যথাযথভাবে ডিসপোজাল না করে তারা দেশ ত্যাগ করেছেন। এখানের মিশন হেডের এবং প্রতিষ্ঠানের একটা লায়াবিলিটি আছে। এদিকে নোটিশের আগেই ৩৫ কর্মকর্তার গাড়ির পাসবই জমা দেওয়া হয়েছে বলে মেইল বার্তায় সময় সংবাদকে জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস, যার মধ্যে এনবিআরের পাঠানো তালিকার ৯টি পাসবই আছে। বাকি পাসবইগুলোর অবস্থা যাচাই বাছাই করে জমা দেয়া এবং নবায়নের জন্য এনবিআরের কাছে ৬ মাস সময় চেয়েছে প্রতিষ্ঠানটি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের 3 হুইলার মাহেন্দ্র শ্রমিকদের হামলায় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহমেদ মির্জা সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে এই সংঘর্ষ হয়। এতে প্রায় ১ ঘণ্টা ঢাকা খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ টুঙ্গিপাড়া নাজিরপুর আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ জানায়, পৌর মেয়র শেখ আহমেদ মির্জা টুঙ্গিপাড়া থেকে জেলা সদরে যাচ্ছিলেন। পথে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে গাড়ির পাশ কাটানোকে কেন্দ্র করে মেয়রের গাড়ির চালকের সঙ্গে এক মাহেন্দ্র চালকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাহেন্দ্র শ্রমিকরা গাড়ি চালককে মারধর শুরু করলে মেয়র বাধা দেন। এ সময় তাকেও মারধর করা হয়। এ খবর টুঙ্গিপাড়ায় ছড়িয়ে পড়লে ঘোনাপাড়া মোড়ে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন মেয়রের সমর্থকরা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামে তেলের দোকানে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে নগরীর বাকলিয়া এলাকায় এ অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই এলাকার চন্দ্রিকা নামের একটি ভবনের নিচ তলার একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। এতে আগুনে পুড়ে মারা যান দোকান মালিক পরিতোষ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে রাত ১০টার দিকে চট্টগ্রাম ইপিজেড এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত ভারতের তামিলনাড়ুর ক্ষমতাসীন দলের নেত্রী শশীকলা নটরাজনকে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে বেঙ্গালুরুর কারাগারে আত্মসমর্পণ করেন এআইএডিএমকে এর নেত্রী। বুধবার সকালে চেন্নাই থেকে রওনা হয়ে বিকেলে বেঙ্গালুরুতে পৌঁছান তিনি। শশীকলা পৌঁছানোর আগে থেকেই তার সমর্থকেরা কারাগারের সামনে ভিড় করেন। এর আগে মঙ্গলবার রায় ঘোষণার পর বিধায়কের সঙ্গে এক সভা শেষে শশীকলা বলেন, কারাবাস হলেও তিনি দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন। মঙ্গলবার সুপ্রিম কোর্ট অর্থ আত্মসাতের মামলায় তাকে ৪ বছরের কারাদণ্ড ও ১০ কোটি রুপি জরিমানা করেন। সাজা ভোগের পরবর্তী ৬ বছর পর্যন্ত সব ধরনের নির্বাচনেও শশীকলাকে নিষিদ্ধ করেন আদালত। এদিকে প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বিরুদ্ধে বেঙ্গালুরুর বিশেষ আদালতের করা ১০০ কোটি টাকা জরিমানার রায় বুধবার বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। নারীদের বিশ্বকাপ বাছাইয়ের খবর। বিশ্বকাপ বাছাইয়ের সুপার 6 পর্বে নিজেদের প্রথম ম্যাচে দারুণ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচে আয়ারল্যান্ড নারী দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রোমানার দল। কলম্বোতে টস হেরে ব্যাট করতে নেমে জাহানারা খাদিজাদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আইরিশ মেয়েরা। তবে শিলিংটন আর ডেলানির সমান ৩৭ রানের পর শেষের দিকে জয়সির ২৪ রানে ১৪৪ রানে থামে আইরিশ নারীরা। বাংলাদেশের পক্ষে জাহানারা ৩টি, পান্না, রুমানা এবং খাদিজা নেন ২টি করে উইকেট। ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৪০ রানে শারমিন সুলতানা ব্যক্তিগত ২২ রানে প্যাভিলিয়নে ফিরলেও আরেক ওপেনার শারমিন সুক্তা এক পাশ আগলে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় 50 তুলে নেন। সুক্তা আউট হন ৫২ রান করে। বাকি সময়ে ফারজানার ৩৪ ও অধিনায়ক রুমানার অপরাজিত ২৪ রানে চড়ে জয়ের বন্দরে পৌঁছায় টাইগ্রেসরা। এই জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ডেভিড ক্যাপেলের শিষ্যরা। অনূর্ধ্ব ২৩ দলের সঙ্গে জাতীয় দলের কোন ৪ ক্রিকেটার ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন তা এখনই জানা যাচ্ছে না। শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণার পরপরই ইমার্জিং কাপের জন্য স্কোয়াড দেয়া হবে, জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
সেই সঙ্গে 23 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া হাই পারফরম্যান্স দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেবেন ইমার্জিং কাপে অংশ নিতে যাওয়া টাইগার ক্রিকেটাররাও। বাংলাদেশ দলের ব্যস্ত সূচি আর নিউজিল্যান্ড সফর থেকে ইনজুরির লম্বা তালিকা নিয়ে ফেরার অভিজ্ঞতা, এ দুটি বিষয় নতুন করে ভাবাচ্ছে নীতি নির্ধারকদের। মুশফিক, ইমরুল, মুমিনুল, মুস্তাফিজদের ইনজুরি ভারত সফরের আগে দল গোছাতে বিপাকে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচকদের। তাছাড়া ভালো খেললেও নিউজিল্যান্ড ও ভারত সফরে সাফল্য পায়নি দল। তাই শ্রীলঙ্কা সফরের আগে দলে কোনো পরিবর্তন আসবে কিনা সে প্রশ্ন খুব একটা অমূলক নয়। যদিও বিসিবির প্রধান নির্বাচক হায়দ্রাবাদ টেস্টের শেষ দিনই ইঙ্গিত দিয়েছিলেন একই রকম থাকছে দল। দল ভালো খেলার পরে দল পরিবর্তনের প্রশ্নটা বা আসবে কেন? তো আমি তো মনে করি যে এটা আমাদের খেলোয়াড়রা যথেষ্ট ভালো করে, ইনজুরি প্রবলেম যদি না আসে খুব একটা পরিবর্তন হওয়ার সুযোগ নেই। এদিকে 8 দল নিয়ে 15 মার্চ থেকে শুরু হতে যাওয়া ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে টেস্ট খেলুড়ে দলগুলো জাতীয় দলে 4 জন ক্রিকেটার নিতে পারবে। সেক্ষেত্রে অনূর্ধ্ব 23 দলের সঙ্গে কোন 4 জনকে অন্তর্ভুক্ত করা হবে সেটি জানতে অপেক্ষা করতে হবে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের দল ঘোষণা পর্যন্ত। আফগানিস্তান মেইন সাইড আসছে, এমিরেটস আপনার মেইন সাইড আসছে, তো সেই হিসাবে টেস্টিং নেশনগুলি 20 এটা কিন্তু অনেক হার্ড ওয়ার্ক। এবং 4 জন যেটা আমরা ন্যাশনাল টিমে খেলবো, এটা শ্রীলঙ্কা সিরিজের দল দেওয়ার পরে আমরা এটা সিদ্ধান্ত নেব কোন 4 জন খেলবো। টিম আমরা রেডি করে দিচ্ছি। আমরা 23 তারিখে একটা কন্ডিশনিং ক্যাম্প এইচপি স্টার্ট করছি এবং এই 22 জনের বাইরে ওই 4 জন প্লেয়ার আমরা পরে সিলেক্ট করার পরে ওরা জয়েন করব। যেহেতু আমাদের হোম সোয়েলে খেলা, আমরা বেটার রেজাল্টও আশা করি। এছাড়া ভারত সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন শ্রীলঙ্কা সফরে প্রত্যাশিত ফল পাবে বাংলাদেশ, এমন আশাও করেন বিসিবির প্রধান নির্বাচক। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শপথ নিলেন সিইসি ও 4 নির্বাচন কমিশনার। প্রভাবিত না হয়ে সংবিধান এবং আইন মেনে কাজ করার অঙ্গীকার। পদ্মা সেতুতে দুর্নীতির মিথ্যা অভিযোগের মূল ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কেন কমিশন গঠন নয়, হাইকোর্টের রুল। বেগম জিয়ার মদদে পাকিস্তানিরা মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রশ্ন তুলছে, সংসদের প্রধানমন্ত্রী। দেশবাসীকে সোচ্চার থাকার আহ্বান। চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের পর 2 শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় আটক 4। অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ এলাকাবাসীর আগুন। এবং সরাসরি ধান কেনায় ভালো দাম পাচ্ছেন কৃষক। মূল্য আগাম বেঁধে দেয়ায় দাম বেড়েছে বলছেন কৃষিবিদরা। বহাল থাকবে আমদানি শুল্ক, জানালেন খাদ্যমন্ত্রী। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।